আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ঐতিহাসিক ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টার শুভকামনা। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশ করার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির লক্ষ্য। তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান। ১২৫ আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী ঘোষণা। ঢাকা ১১ নাহিদ, কুমিল্লা ৪ হাসনাত, পঞ্চগড় ১ সার্জিস আর রংপুর ৪-এ আক্তার। দেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ হোসেন। যেকোনো প্রয়োজনে বিদেশে নেওয়া হতে পারে। এবং রাজধানী মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার। স্বামী রাব্বি আটক। জিজ্ঞাসাবাদে জানা যাবে হত্যার রহস্য, বলছে পুলিশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। কাল সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবগত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন বৈঠকে। দুপুর 12:30 থেকে প্রায় 2টা পর্যন্ত চলে বৈঠক। এতে ভোটের সার্বিক বিষয়, তফসিল, ভোটার সংখ্যা, ভোট গ্রহণের সময় বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করেন সিইসি। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, সেটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি, বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাসের কথা জানান তিনি। সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। তিনি জানান, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হয়েছে জানিয়ে আক্তার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে। 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আদালতের আদেশ পেলে বাগেরহাটে 4টি সংসদীয় আসন এবং গাজীপুরের 5টি আসন পুনর্বহাল করে গ্যাজেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা, আনুষ্ঠানিকভাবে জানান প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ, তবে কোন দল থেকে তা পরিষ্কার করেননি। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি করেননি বলেও দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাত্র 30 বছর বয়সের মধ্যেই মন্ত্রিত্বের স্বাদ পান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে মৃত্যুর হাত থেকে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব পান তারা।
তবে অন্তর্বর্তী সরকারের 16 মাসের মধ্যেই তাদের যাত্রা শেষ হলো। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন এই দুই ছাত্র উপদেষ্টা। এই বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, কোর্ট, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। এর আগে সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে উপদেষ্টা থাকার সময় বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। মন্ত্রণালয়ের বিভিন্ন ফিরিস্তি দিলেও তার মেয়াদে দুর্নীতি অনিয়মের অভিযোগ চেপে যান আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নে দাবি করেন অতিরঞ্জিত সংবাদ করা হয়েছে তার বিরুদ্ধে। আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি। সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি। আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানান আসিফ মাহমুদ। তবে কোন দলের হয়ে কোন এলাকায় নির্বাচন করবেন তা খোলাসা করেননি তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ধোঁয়াশা রাখছি না এই বিষয়ে, আসলে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিনও মন্ত্রণালয়ে আসেননি, কথা বলেননি। গণমাধ্যমের সাথেও শোনা যাচ্ছে তিনিও নির্বাচন করবেন। মাহফুজ আলম আর আসিফ মাহমুদ পদত্যাগ করবার পর উপদেষ্টা পরিষদে এখন 21 জন সদস্য রইলেন। যে 4টি মন্ত্রণালয় খালি হয়েছে সেখানে নতুন কাউকে নেয়ার সম্ভাবনা কম। পুরনোদের মধ্যেই দায়িত্ব বন্টন করা হবে বলে জানা গেছে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। দেশকে রক্ষা করতে ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালায় তিনি বলেন, একমাত্র বিএনপি জনগণের সামনে দেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেছে। তা বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায়। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার চতুর্থ দিনে সারা দেশের যুব ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে একটি দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাইছে। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি ভিন্ন মতের মানুষের অধিকার নিশ্চিত করবে, কারো মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। কাজেই আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে। সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, আমরা দেখতে চাই না আগামী দিনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক। হতে পারে সে ভিন্ন মতের মানুষ। তারেক রহমান বলেন, মানুষ তর্ক বিতর্কের রাজনীতি পছন্দ করে না, রাজনৈতিক দলের পরিকল্পনা জানতে চায়। বিএনপি ছাড়া আর কেউ কর্ম পরিকল্পনা দেয়নি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে।
এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে, কিন্তু প্ল্যানিংই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান জানান তারেক রহমান। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও বিশ্ববাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে উপজেলা নির্বাহী অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের ইউএনওর সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটা এই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে, এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। প্রাথমিকভাবে 125 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানী বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারো প্রতি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন বাতিল করা হবে। এছাড়া সম্প্রতি নির্বাচন প্রচারণা নিয়ে নানা অভিযোগের তীর বিএনপি জামাতের উপর তোলেন নাহিদ ইসলাম। বলেন, আগের মতো মাফিয়াতন্ত্র চলছে এই দুই দলে। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে জনগণ এনসিপিকেই ভোট দেবে বলে প্রত্যাশা জানান তিনি। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম। মনোনয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শুধু শাপলা কলিকে ভোট দেওয়া নয়, গণভোটে হ্যাঁ ভোট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বিএনপি বা জামায়াতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই তাদের সাথে এনসিপি জোট করেনি বলে জানান দলটির আহ্বায়ক। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে, বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তির সাথে এনসিপি জোট করবে বলে জানান নাহিদ ইসলাম। হ্যাঁ পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাঠে না। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, আপাতত দেশেই বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজনে যে কোনো সময় তাকে বিদেশে নেয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। এই সময় চিকিৎসকদের দেয়া তথ্য ছাড়া অন্য যে কোনো বিভ্রান্তিমূলক তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান জাহিদ হোসেন।
ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট, এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। জুলাই গণ আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এমন মন্তব্য করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জয়ের বাংলাদেশি নাগরিকত্ব না থাকলেও তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব। এদিন পলাতক জয়কে আত্মসমর্পণ করে বিচারের সুযোগ নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে 17 ডিসেম্বর। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে 17 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত ঢাকা সহ সারা দেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুমের মামলায় গত বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার পাশাপাশি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বুধবার জয়কে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সে দেশেরই নাগরিক হোক, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। একদম অকাট্য ডকুমেন্ট আদালতে আছে। যখন সাক্ষ্যগুলো আদালতে আসতে থাকবে তখন আপনারা এক এক করে পরিষ্কার হবেন যে তাদের বিরুদ্ধে কি ধরনের সাক্ষ্য প্রমাণ আছে। এদিকে ট্রাইব্যুনালের কাছে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। এ বিষয়ে বার কাউন্সিলের অনুমোদন লাগবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। বার কাউন্সিলের কাছে যদি ওনারা আবেদন করেন তাহলে বার কাউন্সিল কোনো বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে যদি অনুমতি দেয়, পূর্ব অনুমতি, আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায় তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিবে। কিন্তু ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন। তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান, আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। জুলাই গণ আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 17 ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জি এম তসলিম। সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী হিসেবে প্রথম থেকেই সন্দেহের তীর ছিল গৃহকর্মী আয়েশার দিকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় জোড়াখুনের পর স্কুল ড্রেস পরে ওই গৃহকর্মী বাসা থেকে বের হয়ে যান। ঘটনার পরপরই আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যা পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার আয়েশার দাদা শ্বশুরের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে এই হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান।
আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী রাব্বি। সুরতালে যেটা বলেছে যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলায় একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। তবে নৃশংস এ হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছুই জানায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে জোড়া খুনের রহস্য, বলছে পুলিশ। এখন এইটুকু জানাচ্ছি যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জাতির সবার সামনে তুলে ধরবো, সবাইকে সাথে নিয়ে। এই কারণে এই মুহূর্তে আমরা আসলে কিছু বলতে পারতেছি না। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিজাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা জানিয়ে বলেন, আদালতে দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায় সরকার। জাতিসংঘের মানবাধিকার অফিস বললেও গোয়েন্দা সংস্থা DGFI বিলুপ্তির সুযোগ নেই এবং র্যাব অতীতের তুলনায় ভালো কাজ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু নেই, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম অনেক প্রতিষ্ঠানের মতো গত 15 বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে। যে কাজগুলো র্যাবকে করানো হয়েছে এটা তো র্যাবের কাজ না, কিন্তু করানো হয়েছে। এখন আমরা চাই যে তারা যদি সজ্জিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানি সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানী কারওয়ান বাজারে সার্কফোয়ার্ডার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে সড়কটিতে চলাচলকারী নগরবাসী পড়েন চরম ভোগান্তিতে। বিকেলে বসুন্ধরা সিটি ও মোতালেব প্লাজা সহ আশপাশের মার্কেটের দোকানিরাও যোগ দেন এতে। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের এই আকস্মিক কর্মসূচির কারণে প্রায় 2.5 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় এই সড়কের যান চলাচল। পরে সড়ক না ছাড়লে পুলিশ অ্যাকশনে যাওয়ার আলটিমেটাম দিলে ব্যবসায়ীরা কর্মসূচি প্রত্যাহার করে রাস্তা ছেড়ে দেন। টাঙ্গাইল 5 আসনে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থীরা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন ভোটারদের সামনে। যারা মানুষের পাশে থাকবেন, সংসদ নির্বাচনে এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানালেন এলাকাবাসী। টাঙ্গাইল থেকে ফিরে আরো জানাচ্ছেন জামিল হাসান শান্ত। প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ঢেকে গেছে পুরো এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থী সমর্থকদের প্রচারণায় এখন মুখর টাঙ্গাইল সদর আসন। সন্ত্রাসমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সন্ত্রাস নির্মূল করব, চাঁদাবাজি নির্মূল করব, কিশোর গ্যাং মুক্ত করব, মাদক মুক্ত করব, নিরাপদ টাঙ্গাইল করব। 8টি সিট টাঙ্গাইল থেকে আমরা টাঙ্গাইলবাসী ধানের শীষের জন্য উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। জামাতে ইসলামী প্রার্থী আহসান হাবিব মাসুদ দিচ্ছেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। শিশুদের পার্ক নাই, মানে বিনোদনের কোনো কিছু নাই। একটা ডিস্ট্রিক্ট শহরে কোনো অডিটোরিয়াম নাই সরকারি, কেমন একটা তথৈবচ অবস্থা। তো এইটাকে আমরা গোছালো করতে চাই। আর এনসিপি প্রার্থীর আশা, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলবাসী সমর্থন দেবেন তাকে। সাধারণ জনগণ চাচ্ছে যে পরিবর্তনে বাংলাদেশে এনসিপি ক্ষমতায় আসুক। গণসংযোগ করতেছি, উৎসাহের সাথে আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে। অন্যদিকে এলাকাবাসী বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। রাস্তাঘাট, তারপরে স্কুল কলেজ এগুলোর উন্নতি আমরা চাই। মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়বে, এইরকম একজন নেতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। যাকে যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ।
আমার টাঙ্গাইলবাসীর যাতে উন্নয়ন হয়। একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলায় মোট ভোটার 4,60,716 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জের শিবালয়ে। এটি মানিকগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এর পাশে দৌলতপুর এবং ঘিওরের অবস্থান। এই তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ 1 আসন গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এ জিন্না কবির, আর জামাতের প্রার্থী হিসাবে এখানে দলের মনোনয়ন পেয়েছেন ডাক্তার আবু বকর সিদ্দিক। এই দুজন মূলধারার প্রার্থী হলেও এখানে এনসিপি এমনকি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছেন। এছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেক হেভিওয়েট প্রার্থীর লড়াই করার কথা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং এখানে ভোটারদের সঙ্গে আমরা সারাদিন কথা বলে যেটি বুঝতে চেষ্টা করেছি সেটি হলো যে এবার তারা প্রতীক দেখে প্রার্থী নির্বাচন করবেন না, তারা যোগ্য প্রার্থীকেই নির্বাচন করবেন। সেক্ষেত্রে এখানে যদি স্বতন্ত্র কোনো হেভিওয়েট প্রার্থী নির্বাচন করেন, তারাও যদি এখানে জয়লাভ করে সেটিও অবাক হওয়ার কোনো বিষয় হবে না বলে এখানে সাধারণ ভোটাররা আমাদের জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই মানিকগঞ্জ 1 আসনে 4.5 লাখেরও বেশি ভোটার রয়েছেন, কিন্তু এই মানিকগঞ্জ একটি চরাঞ্চল অধ্যুষিত এলাকা। বিশেষ করে পদ্মা এবং যমুনার অববাহিকায় জেগে ওঠা চরে অসংখ্য ভোটার বসবাস করছেন। এই সমস্ত ভোটাররা দিন এনে দিন খান। এই সমস্ত ভোটারদের অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই ভোট নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, কারণ তাদের জীবিকা নির্বাহ করতে হয়, দিন এনে দিন খেতে হয়। এই কারণে যারা তাদের নিয়ে ভাবছেন না, তারা তাদের নিয়ে ভাবতে চাচ্ছেন না। আমরা সচেতন মহলের সঙ্গে কথা বলেছি, বিএনপি এবং জামাত সমর্থিত প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আগামীতে নির্বাচিত হলে চরাঞ্চলের এই সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে, ভাগ্য পরিবর্তনে তারা তাদের মতো করে সর্বাত্মক চেষ্টা করবেন। এই হচ্ছে সালাম স্টিল ভোটার গাড়িতে এই মুহূর্তে মানিকগঞ্জ 1 আসনে আমার কাছে সবশেষ খবর। যারা বাংলাদেশকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, যারা রাজাকারদের মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছিল, এখন সময় এসেছে তাদের বিচার করার। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে এসব কথা বলেন তিনি। যারা দেশকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার, বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না। যারা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে যারা এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, তাদের বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ দোয়া করা হয়েছে। 25 নম্বর ওয়ার্ড তেজগাঁও থানা বিএনপি পরিবার আয়োজিত এই বিশেষ দোয়ায় প্রধান অতিথি ছিলেন ঢাকা 12 আসনে বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব। পরে সাধারণ মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান ও মোহাম্মদ আলী। পাবনা 1 আসনে এখনো বিএনপির মনোনয়ন ঘোষণা না হওয়ায় প্রচারণার মাঠে একচ্ছত্রভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, করছেন সভা সমাবেশ। এতে কৃষি নির্ভর এই আসনটিতে নির্বাচনী উত্তাপ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে হতাশ ও ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। যদিও মনোনয়ন না পেলেও দলটির সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বলছেন, হাইকমান্ড যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়িতে পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 1 আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় জামায়াত ইসলামের প্রার্থী ফাঁকা মাঠে চালাচ্ছেন প্রচারণা। আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের ন্যায়পরায়ণ শাসকের শাসনের অধিকার, আমাদের দুর্নীতিমুক্ত সমাজের অধিকার ইনশাআল্লাহ আমরা বুঝে নেব, চাঁদাবাজ মুক্ত সমাজের অধিকার বুঝে নেব। কিন্তু একই সাথে আমরা কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে অন্যায় অত্যাচার করব না। এদিকে প্রার্থী ঘোষণা না করায় হতাশ বিএনপির নেতাকর্মীরা।
তবে কেউ মনোনয়ন না পেলেও সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজেদের যোগ্য দাবি করলেও দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয় করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার উত্থান এবং আবার হাজারো হাজারো নেতা কর্মী আমি সৃষ্টি করেছি। এই নেতা কর্মীদের সাথে করে নিয়েই সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছি এবং ন্যায়ের পক্ষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। যাকেই মনোনয়ন দেওয়া হোক আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে বিএনপিকে আমরা এই আসন উপহার দেব। আমাকে দল যদি নমিনেশন দেয় সেই ক্ষেত্রে দলকে এই আসনটি উপহার দেব। যে কোনো প্রার্থী কেন্দ্র থেকে দিবে আমরা তারই নির্বাচন করে আমরা উপহার দেব। ধানের শীষের বাইরে কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে জয়লাভ করা সম্ভব না। এই আসনে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কাউকে মানবেন না বলে দ্রুত মনোনয়ন ঘোষণা করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের কাজলা এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, দেখেছি এলাকার চিত্র এবং কথা বলেছি ভোটারদের সাথে। সিটি কর্পোরেশনের ভেতরে হওয়া সত্ত্বেও তারা কিন্তু নাগরিক যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত। তারা বলছেন যে এই এলাকায় মাদক রয়েছে বেশ ব্যাপক হারে এবং সেটা নির্মূল প্রয়োজন। এছাড়া তারা যেটা বলছেন বারবার যে এলাকায় গ্যাসের যে সমস্যা সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং প্রার্থীরা কিন্তু এরই মধ্যে জনগণের কাছে যাচ্ছেন। তারা বলছেন যে সার্বিক যে সমস্যা সেই সমস্যার ব্যাপারে তারা অবগত এবং নির্বাচিত হলে তারা কিন্তু সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। এই আসনে বিএনপির পক্ষ থেকে নবীউল্লাহ নবী, জামাতের পক্ষ থেকে রয়েছেন কামাল হোসেন এবং এনসিপির পক্ষ থেকে SM শাহরিয়ার তারা কিন্তু লড়বেন। আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন এবং ভোটাররা বলছেন যে নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কোনো ধরনের কোনো শঙ্কা ছাড়া এবং তাদের নির্বাচিত প্রার্থী তাদের এই এলাকার যে মানুষের দুঃখ দুর্দশা সেইটা ঘোচাবে। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মানুষ যাতে ভ্যাট সহজে দিতে পারে তা অগ্রাধিকার দিয়ে রাজস্ব আদায় ব্যবস্থাপনা আধুনিকায়ন করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানী আগারগাঁওয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে জুলুম করা যাবে না। ভ্যাট ট্যাক্সের দূরত্ব কমাতে রাজস্ব আদায় ব্যবস্থা সহজীকরণ করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। ভ্যাট এবং ট্যাক্সের সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব স্লোগানে পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025। ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁয়ের রাজস্ব বোর্ড ভবনে সেমিনার। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে জনগণের সেবা। আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরো একটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা। না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি করে এগোতে পারবো না। আর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ভ্যাট আইনের দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে ভ্যাট আদায়। এখনো আমাদের লোকজনকে কাস্টমস হাউসে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। যদি আমরা শুরু থেকে মাইন্ডসেট থাকতো যে আমাদের পেপারলেস কাস্টমস করবো, এতদিনে হয়ে যাওয়ার কথা, 32 বছর পরেও আমাদের কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন পেপারলেস হয় নাই, এটা অ্যাকসেপ্টেবল না। এই জিনিসগুলোতে আমাদের হাত দিতে হবে, আদারওয়াইজ আমাদের যে ধরনের রেভিনিউ প্রয়োজন সেই রেভিনিউগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারবো না। এই সময় কর ব্যবস্থা সংস্কার ও ভ্যাট আদায় পদ্ধতির আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট চিফ ভিডিও এডিটর লুৎফর তারেক তুর্য এবং আর্কাইভ ইনচার্জ লুৎফর লাবণীর মা জাহানারা জুলফিকার ইন্তেকাল করেছেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। আজ বাদ আসর মিরপুর 12 নম্বরে মাজেদুর ইসলাম মডেল স্কুল এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর রাজধানী আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাহানারা জুলফিকার কবি লুৎফর রহমান জুলফিকারের সহধর্মিণী ছিলেন। এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 38 বছর বয়সেও যে দুর্দান্ত পারফরম্যান্স করেন তারই পুরস্কার এটি। MLS ইতিহাসে এই প্রথম কোন ফুটবলার টানা 2 বার মৌসুম সেরা হওয়ার কীর্তি করেন। এর আগে লিগের ইতিহাসে 2 বার MVP হওয়ার রেকর্ড ছিল প্রিকিকের, তবে তিনি টানা জিততে পারেননি। মেসি সেই রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিশ্বকাপ জয়ী তারকা সব কৃতিত্ব দিলেন সতীর্থদের। টানা 2 বছর জিতে ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত, তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কাল সন্ধ্যা 6টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ঐতিহাসিক ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টার শুভকামনা। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির লক্ষ্য। তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান। 125 আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী ঘোষণা। ঢাকা 11 নাহিদ, কুমিল্লা 4 হাসনাত, পঞ্চগড় 1 সার্জিস আর রংপুর 4 আক্তার। দেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ হোসেন। যে কোনো প্রয়োজনে বিদেশে নেওয়া হতে পারে। এবং রাজধানী মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার। স্বামী রাব্বি আটক। জিজ্ঞাসাবাদে জানা যাবে হত্যার রহস্য, বলছে পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।